হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আজকে এই ভিডিওতে তোমাদের সেট থিওরি এর ডিটেলস কনসেপ্ট অর্থাৎ ফুল কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা হবে। এই সেট থিওরি তোমাদের ক্লাস ইলেভেন এর সঙ্গে সঙ্গে এটা সিবিএসসি বা WBCHES বা তোমাদের JEE সহ WBJEE এগুলোর জন্য কিন্তু এই কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, টোটাল সেটের যতটা কনসেপ্ট হয় বা যা যা থিওরি হয় সমস্তটাই ভিডিওর মাধ্যমে আমি করিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমরা দেখে নিই ডেফিনেশন অফ এ সেট। ঠিক আছে, সেটার সংজ্ঞাটা কি, সেট কাকে বলে। তো দেখো, তুমি বাজারে গিয়ে যদি এক সেট চুড়ি কিনে আনো, ঠিক আছে, তা সেটাকে কি বলা হবে? নিশ্চয়ই সেখানে একটা চুড়ি থাকবে না, একাধিক চুড়ি থাকবে। ঠিক তেমনই সেটের সংজ্ঞা দিতে গেলে বা সেটের ডেফিনেশন দিতে গেলে আমরা এরকম বলতে পারি, সেট হলো কতগুলি বস্তুর সংকলন বা সংগঠন বা সংকলন, অর্থাৎ কালেকশন। সেট ইজ এ কালেকশন অফ অবজেক্টগুলো কিরকম হবে বা যে বস্তুগুলোকে তুমি কালেক্ট করে সেটের মধ্যে নিয়ে আসছো সেই অবজেক্টগুলো কেমন হবে, এইবার তার ক্রাইটেরিয়াটা জেনে নিতে হবে। তিনটে ক্রাইটেরিয়া হোল্ড করলে ওই অবজেক্টগুলো বা ওই বস্তুগুলো তিনটে ক্রাইটেরিয়া হোল্ড করলে তাকে সেট বলা হবে। প্রথম ক্রাইটেরিয়া হতে হবে ওয়েল ডিফাইন্ড, বাংলায় এটাকে বলা হচ্ছে সুসংজ্ঞাত। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে যে বস্তুগুলোকে তুমি সেটের মধ্যে আনছো তারা হতে হবে পরস্পর ভিন্ন বা ডিফারেন্ট। তিন নাম্বার হতে হবে যে বস্তুগুলিকে তুমি সেটের মধ্যে নিচ্ছ বা পদগুলিকে সেটের মধ্যে নিচ্ছ, যাই হোক না কেন, তারা হতে হবে ইন্ডিপেন্ডেন্ট ইন অর্ডার বা ক্রম নিরপেক্ষ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যদি ওই সংকলন বা সংগঠনটি এই তিনটে ক্রাইটেরিয়া হোল্ড করে তাহলে ওই সংকলন বা ওই সংগঠনকে বলা হবে সেট। তাহলে আমি এক এক করে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। প্রথম চলে আসো ওয়েল ডিফাইন্ড বা সুসংজ্ঞাত বিষয়টা কি? মানে তোমাকে যে বস্তুগুলিকে ওই সেটের মধ্যে নিতে বলেছে তার একটা নির্দিষ্ট সংজ্ঞা থাকবে। ঠিক আছে, বোঝা গেল কিনা ব্যাপারটা? কিরকম, ধরো তোমাকে বলা হলো যে কলকাতায় অবস্থিত সমস্ত কলেজগুলির সেট তুমি নির্ণয় করো। তাহলে তুমি গিয়ে কলকাতা বাউন্ডারির মধ্যে যত রকম কলেজ আছে সবাইকে নিয়ে একটা সেটের মধ্যে নিয়ে আসলে। ঠিক আছে, এইবার তোমাকে যদি বলা হয় যে ভারতবর্ষে অবস্থিত সমস্ত হিংস্র প্রাণীর সেট নির্ণয় করো, তাহলে কি তুমি নির্ণয় করতে পারবা? তাহলে নির্ণয় করতে পারা যাবে না। কেন পারা যাবে না? হিংস্র কাকে বলে তার ডেফিনেশনই তুমি জানো না। কেউ একজন কুকুরকে সেটের মধ্যে নিয়ে আসলো কারণ কুকুর মানুষকে কামড়ে দিতে পারে, আবার কেউ একজন সিংহকে নিয়ে আসলো কারণ সিংহ মানুষ খেয়ে নিতে পারে। তাহলে যদি তোমাকে এরকম বলা হয় যে যারা মানুষ খেয়ে ফেলতে পারে এই রকম প্রাণীগুলিকে তুমি সেটের মধ্যে নিয়ে আসো, তখন তুমি নির্ণয় করতে পারবা। তার মানেটা হচ্ছে এরকম, নির্দিষ্ট একটা সংজ্ঞা যদি ঠিকঠাক করে প্রশ্নে না বলা থাকে তাহলে সেই বস্তুগুলো দিয়ে সেট কোনোদিন গঠন করা সম্ভব হবে না। ঠিক আছে, সেকেন্ডে চলে আসো পরস্পর ভিন্ন বা ডিফারেন্ট, অর্থাৎ একটা সেটের মধ্যে একই জিনিস একাধিকবার থাকবে না। তিন নাম্বার চলে আসো ইন্ডিপেন্ডেন্ট ইন অর্ডার, অর্থাৎ ক্রম নিরপেক্ষ। স্কুলে তোমাদের রোল নাম্বার হয় বা ক্রমিক সংখ্যা হয়, রোল নাম্বার কি করে থাকে? পরপর সিরিয়াল ওয়াইজ থাকে, তাই না? তো এইখানে সেরকম কোনো ব্যাপার নেই। সেটকে সাধারণত এর পরেই আমরা দেখবো, সেটকে সাধারণত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা। তাহলে আমি যদি এরকম একটা লিখি 1 2 3 4, আর আরেকজন যদি লেখে যে 1 3 4 2, তাহলে এটা দিয়েও যে সেট বোঝাচ্ছে এটা দিয়েও কিন্তু সেম সেট বোঝাচ্ছে, কারণ এখানে অর্ডারের কোনো ব্যাপার নেই। কে আগে আসলো কে পরে আসলো সেটা দেখার কোনো দরকার থাকে না। ওকে, এরপর আমাদের বেশ কিছু ফর্মুলা দেখার আগে বেশ কিছু সূত্র আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে,
তো বেশ কিছুটা তোমরা জানো, এটা ইকুয়াল চিহ্ন, এটা নট ইকুয়াল চিহ্ন, এটা লেস দ্যান, গ্রেটার দ্যান, লেসার ইকুয়াল টু, গ্রেটার ইকুয়াল টু, নট লেস দ্যান, নট গ্রেটার দ্যান, এটা হচ্ছে অন্তর্ভুক্ত বা বিলংস টু, এটা হচ্ছে নট বিলংস টু। ঠিক আছে, তারপর দেখানো এটা অথবা চিহ্ন, সোজা ভি এর মতো চিহ্ন অথবা চিহ্ন, উল্টো ভি এর মতো এবং চিহ্ন, এটা এই যে ফর অল চিহ্ন, এটা সাচ দ্যাট চিহ্ন, এটা বা এইটা যেটা হোক না কেন এটা সাবজেক্ট সাচ দ্যাট, এটা ইমপ্লাইজ দ্যাট চিহ্ন, এটা সাবসেট চিহ্ন, এটা প্রপার সাবসেট চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে নট প্রপার সাবসেট চিহ্ন। ঠিক আছে, তো এটা হচ্ছে নেগেশন চিহ্ন, এই যে এটা নেগেশন চিহ্ন, এইটা হচ্ছে মাথায় যদি ছোট করে সি লেখা থাকে তাহলে কমপ্লিমেন্ট চিহ্ন, সোজা ইউটাকে বলা হয় ইউনিয়ন বা যোগ, উল্টো ইউটাকে বলা হয় ইন্টারসেকশন বা ছেদ। ঠিক আছে, ইউ বলতে সার্বিক সেট। আর এখানে যেগুলো আছে এগুলো তোমরা ছোট থেকে জানো যে নাম্বার সিস্টেম, ঠিক আছে, নাম্বার ডিভিশন, যত রকম ভাবে নাম্বার ডিভিশন হয়, যেমন নাম্বারকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা হচ্ছে রিয়েল নাম্বার যাকে এরভাবে লেখা হচ্ছে, আর একটা হচ্ছে ইমাজিনারি। ঠিক আছে, ইমাজিনারি। তো এই ভাগগুলোতে আমি আর গেলাম না, রিয়েল নাম্বারের প্রচুর ভাগ থাকে, পরপর পুরো একদম ট্রির আকারে হয়। ঠিক আছে, তোমাদের যদি এটা কোয়ারিজ থাকে যে এটা জানো না বা বুঝতে পারছো না, তো এটাকে আমাদের চ্যানেলে অনেক আগে করেও দেওয়া আছে, বা তোমরা নিচে কমেন্ট করো, আমি এর সংক্রান্ত মানে নাম্বার কত রকম ভাগে ভাগ করা যায় সেই সংক্রান্ত ভিডিও বানিয়ে দেবো। ওকে, এরপরে আরো কতগুলো রয়েছে, কিউ প্লাস, কিউ মাইনাস, আর বলতে রিয়েল নাম্বার, আর প্লাস মানে পজিটিভ রিয়েল নাম্বার, আর মাইনাস মানে নেগেটিভ রিয়েল নাম্বার, ফাই মানে শূন্য সেট বোঝায়, এগুলো সব রয়েছে। ঠিক আছে, তো এই চিহ্নগুলো তোমাদের যা যা আছে একবার করে ভিডিও পজ করে খাতার মধ্যে লিখে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, সেট বোঝার জন্য। এরপর চলে আসো প্রেজেন্টেশন অফ এ সেট, প্রেজেন্টেশন অফ সেটস, অর্থাৎ সেট সমূহের উপস্থাপনা, মানে সেটকে প্রকাশ করব কি দিয়ে, সেটকে প্রকাশ করব কি। সেট প্রকাশের জন্য দুটো পদ্ধতি আছে। ঠিক আছে, সেট প্রকাশের জন্য দুটো পদ্ধতি আছে। সবার প্রথম পদ্ধতিটার নাম হচ্ছে রস্টার। ঠিক আছে, রস্টার অর টেবুলার ফর্ম, রস্টার অর টেবুলার ফর্ম, বাংলায় এটাকে বলা হয় ছন্দীকরণ পদ্ধতি। ঠিক আছে, ছন্দীকরণ পদ্ধতি, বোঝা গেল। আরেকটা পদ্ধতি আছে, আরেকটা পদ্ধতি আছে হচ্ছে গিয়ে সেট বিল্ডার মেথড, সেট বিল্ডার, বা এটাকে বাংলায় বলা হয় ধর্মভিত্তিক পদ্ধতি। ঠিক আছে, ধর্মভিত্তিক পদ্ধতি, এই হচ্ছে দুটো পদ্ধতি। সবার প্রথমটাকে দুটো জিনিসকেই এক সবসময় কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি না লিখি তাহলে সেটা সেটই প্রকাশ পাবে। সেটকে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে নাম দিতে হয়, আর এর ভেতরের এলিমেন্টগুলোকে ছোট হাতের লেখা লিখতে হয়। ঠিক আছে, আমি এখানে যদি ধরো লিখলাম এ ই আই ও ইউ, আর একটা ধরো সেট লিখলাম এক্স, যেখানে আছে হচ্ছে 1 2 3 ডট ডট করে আছে, আর একটা ধরো আমি সেট লিখছি এখানে 2, ধরো 2 আছে, 4 আছে আর 5 আছে। তাহলে এই ঘটনার উপর বেস করে দেখো দু রকমের সেট তোমরা পেয়ে যাচ্ছ। একটা হচ্ছে এটা নির্দিষ্ট সংখ্যক পদগুলো চোখে দেখে দেখে আমরা বার করতে পারছি, তাহলে রস্টার পদ্ধতিটা কিরকম, সবকটা পদকে আলাদা আলাদা করে চোখে দেখতে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে রস্টার পদ্ধতি। সবকটার ক্ষেত্রে দেখো সেটা সসীম হতে পারে, এটা যেমন সসীম আছে, এটা যেমন অসীম আছে, এটা ডট ডট করে চলতেই থাকছে। ঠিক আছে, এটা আবার সসীম আছে, তা সসীম থাকুক বা অসীম থাকুক আমরা পরপর এক একটা করে বের করতে পারবো খুঁজে খুঁজে। তাহলে এই পদ্ধতি হচ্ছে রস্টার পদ্ধতি। ঠিক আছে, সেট বিল্ডার মেথডটা কিরকম, ধরো এ ইজ ইকুয়াল টু লিখলাম এইরকম, এর মধ্যে একটা পদ ধরো এ আছে, এমন যে এর মধ্যে একটা পদ আছে এ, এমন যে বা সাচ দ্যাট এ বিলংস টু এন, অর্থাৎ এ হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, এবং এটা এবং চিহ্ন আগেই বললাম, এবং এ এর মানটা 2 থেকে বড় 5 থেকে ছোট হতেই পারে এরকম। তাহলে এর মধ্যে অ্যাকচুয়ালি কি কি পদ আছে দেখো তো, এটাকে ভাঙলে কি পাওয়া যাবে, 3 আর 4 দুটো পদ পাওয়া যাবে, যেহেতু এর মান ন্যাচারাল নাম্বার। তাহলে এইভাবে প্রকাশ করার পদ্ধতি হয়ে যাচ্ছে কি সেট বিল্ডার মেথড। আমাদের কিন্তু সেট বিল্ডার মেথডটা দেখতে একটু কঠিন মনে হলো, এই মেথডটাই মেইনলি কাজে লাগে, কারণ অনেক বড় বড় যখন সেট আসবে তখন কিন্তু এইভাবে করা সম্ভব না, আমাদের সেট বিল্ডার দিয়েই করতে হয়। ঠিক আছে, আমি আরো 2-1টা উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর, মানে এক্স একটি রিয়েল নাম্বার, এবং এবং 2 থেকে এক্স এর মান বড় 3 থেকে ছোট। বলো তো 2 থেকে 3 এর মধ্যে কতগুলো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা থাকে, বাস্তব সংখ্যার শেষ নেই, 2.01 2.001 2.001, অর্থাৎ অসংখ্য থাকে। 2 থেকে 3 এর মধ্যে অসংখ্য কিন্তু রিয়েল নাম্বার আমাদের থাকে। ঠিক আছে, আর আমি একটা যদি আমি সেট বিল্ডারের উদাহরণ দিই, 2-1টা সেট বিল্ডারের উদাহরণ ধরো দিয়ে দিচ্ছি। এইরকম আমি লিখতে পারি যে
ওয়াই, ধরো এর মধ্যে একটা পদ আসছে ওয়াই, সাচ দ্যাট ওয়াই একটি অখণ্ড সংখ্যা, এইভাবেও লেখা যায়, ওয়াই একটি অখণ্ড সংখ্যা, ঠিক আছে, অখণ্ড সংখ্যা, এবং ওয়াই এর মান লেস ইকুয়াল টু 5, তাহলে ওয়াই এর মান 5 থেকে ছোট যত রকম অখণ্ড সংখ্যা হয় নেগেটিভের দিকেও চলে যায়, ঠিক আছে। তো এইটা পুরোটাই হয়ে যাচ্ছে কি সেট বিল্ডার মেথডে। এবার এই অখণ্ড সংখ্যা মানে তুমি যদি না জানো, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার কোনগুলোকে বলে সেটা তুমি যদি না জানো, রিয়েল নাম্বার কাকে বলে সেগুলো যদি না জানো, তাহলে কিন্তু এইগুলো করা খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্যই আমি এই ভিডিও ডেসক্রিপশনে অনেক আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও করা ছিল এই নাম্বার সিস্টেম সম্বন্ধে, সেটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমাদের যদি ডিটেলসে দরকার হয় আমাকে বলো, আমি কমেন্ট করো, আমি সেটা নিয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো, ওকে। তো এই হচ্ছে কি আমাদের কি নাম্বার বলো, এই হচ্ছে আমাদের সেট বিল্ডার মেথড এবং রস্টার পদ্ধতি, অর্থাৎ উপস্থাপনা, সেটের উপস্থাপনা বা প্রেজেন্টেশন হচ্ছে এই দুরকম ভাবেই করা যাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো বেশ কিছু ডেফিনেশন আমাদের দেখতে হবে বা বেশ কিছু সংজ্ঞা আমাদের দেখে নিতে হবে পরপর সেট সংক্রান্ত। সবার প্রথম চলে আসো ফাইনাইট ইনফাইনাইট, এইটা অলরেডি আমি একটু আগে বলেই দিলাম। ফাইনাইট সেটকে আমি দুটো উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ ধরো 1 2 3 4 5, তার মানে চোখে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, আমি একটা সেট বিল্ডার ফর্মে লিখে দিই x such that x belongs to n and 2 থেকে x এর মান বড় 10 থেকে ছোট, তাহলে এটা কি হয়ে গেল, এগুলো সব 3 থেকে 9 অবধি সংখ্যা হবে, তার মানে কি এটার মধ্যে সসীম সংখ্যক পদ রয়েছে, অর্থাৎ এই সেটগুলোকে কি বলা হবে, সসীম সংখ্যক, সসীম সেট বলা হবে। তাহলে ডেফিনেশনটা কিরকম চলে আসলো, যে সেটে সসীম সংখ্যক পদ থাকে তাহলে সেটা কি হয়ে গেল, ফাইনাইট বা তোমার সসীম সেট। সেটের মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকলে সেটাকে হচ্ছে ফাইনাইট সেট বলছে। ইনফাইনাইট কিরকম, তাহলে এই দুটোই ফাইনাইট হয়ে গেল। ধরো ইনফাইনাইটের উদাহরণ আমি দিয়ে দিই এখানে, ইনফাইনাইটের উদাহরণ মানে অসীম পদ থাকবে, ধরো 1 2 3 ডট ডট করে ছেড়ে দিলে, ঠিক আছে। ওয়াই ধরো আরেকটা আমি লিখলাম, বা এখানে ধরো জেড নিয়ে নাও, তুমি অন্য একটা কিছু নিয়ে নাও, জেড ইকুয়াল টু নিয়ে নাও, এর মধ্যে একটা পদ ধরো জেড সাচ দ্যাট জেড বিলংস টু আর রিয়েল নাম্বার অ্যান্ড 2 থেকে রিয়েল নাম্বার 2 থেকে জেড এর মান বড় থেকে বড় বা থেকে সমান 3, ঠিক আছে। এই তার মানে এটা কি হয়ে গেল বলো, এটা হচ্ছে 2 থেকে 3 এর সমান, বা 2 থেকে 3 এর মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার থাকে, তাই না, অসংখ্য কিন্তু রিয়েল নাম্বার থাকে, বোঝা গেল কি না। তাহলে এইগুলো কি হয়ে গেল বলো, ইনফাইনাইট সেট। তাহলে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে তাহলে ফাইনাইট সেট, এবং যদি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে তাহলে ইনফাইনাইট সেট, ঠিক আছে। এরপর চলে আসো সিঙ্গেলটন সেট বা একপদী সেট, সিঙ্গেলটন সেট বা একপদী সেট কি কাকে বলা হবে, তুমি নাম শুনেই বুঝতে পারছো, যে সেটের মধ্যে একটা মাত্র পদ থাকে সেটাকে বলা হয় একপদী সেট। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিই একপদী সেটের, ধরো 2 আছে একটা পদ, ঠিক আছে, বি ধরো আছে এরকম 0 একটা পদ আছে, দেখো 0 আছে মানে এটাও কিন্তু একটা পদ, এই সেটের মধ্যে একটা পদ রয়েছে 0, ঠিক আছে। 0 মানে সেটা 0 সেট নয়, এটা মানুষ অনেকে গোলায়, 0 মানে কিন্তু 0 সেট নয়, 0 মানে ওর মধ্যে একটা পদ রয়েছে 0, বোঝা গেল কি না। এবার সেট বিল্ডার ফর্মে দেখো একটা পদ, ধরো x such that x belongs to ন্যাচারাল নাম্বার এবং 2 থেকে x এর মান বড়, 2 থেকে x এর মান বড়, সেখান থেকে 3 এর সমান বা ছোট, তাহলে এর মধ্যে একটাই পদ আছে, দেখো 3 আছে, তাহলে একটু বুদ্ধি করে আমরা এরকম ভাবে লিখতেই পারি, তাই না। তাহলে একপদী সেট মানে কিরকম আসছে, যে সেটের মধ্যে একটাই মাত্র পদ আছে সেটাকে সিঙ্গেলটন সেট বা একপদী সেট বলছে, ঠিক আছে। চলে আসো নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট। নাল সেট, ভয়েড সেট বা এমটি সেট একই জিনিসের নাম, বাংলা এটাকে বলছে শূন্য সেট বা খালি, কিচ্ছু নেই। তাহলে ভয়েড কথার অর্থ কি, এইরকম কিচ্ছু নেই, এর ভেতরে কিচ্ছু নেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এটাকেই সাধারণত ফাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে খালি সেটকে নাম কি দেওয়া হয় বলো, ফাই নামে ডাকা হয়, বোঝা গেল। তাহলে ফাই বা শূন্য সেট একটা জিনিস আমি এখান থেকে সেট বিল্ডারে বলে দিই, ধরো এর মধ্যে একটা পদ x such that x belongs to ক্যাপিটাল N এবং 2 থেকে x এর মান 2 থেকে x এর মান বড় 3 থেকে ছোট। দেখো 2 থেকে 3 এর মধ্যে কি কোনো ন্যাচারাল নাম্বার আছে, নেই, তার মানে এখানে কোনো পদ নেই, দ্যাট ইজ এটা শূন্য সেট। আগেরটা দেখো বলেছিলাম 0 একটা পদ আছে, 0 থাকলে কিন্তু সেটা একটা পদ হচ্ছে, ঠিক আছে, 0 থাকা মানে সেটা শূন্য নয় কিন্তু, বোঝা গেল। চলে আসো সাবসেট বা উপসেট। সাবসেট বা উপসেট কাকে সাবসেট বলা হয়, ধরো এ একটা সেট রয়েছে, বি আর একটা সেট রয়েছে, এমন বলা হলো যে এ সেটের সমস্ত পদগুলো বি সেটে আছে, ঠিক আছে, এ সেটের এভরি এলিমেন্ট বি সেটের মধ্যে রয়েছে, উপরন্তু বি সেটে এক্সট্রা পদ থাকতেও পারে,
নাও থাকতে পারে। তাহলে বলা হবে এ ইজ দ্য সাবসেট অফ বি অ্যান্ড ডিনোটেড বাই দিস। ঠিক আছে, তাহলে কি বলা হবে, এ হলো বি এর সাবসেট। ভালো করে বুঝো, এ হলো বি এর সাবসেট, বা এ ইজ দ্য সাবসেট অফ বি। ঠিক আছে, এ ইজ দ্য সাবসেট অফ বি। বোঝা গেল কি না? ইজ দ্য সাবসেট অফ বি। এ হচ্ছে বি এর সাবসেট। সাব কথার অর্থ কি? ছোট। তাহলে এই যে এইরকম চিহ্নের এ পাশে যেটা আছে সে হচ্ছে ছোট, মানে এর যে কটা পদ আছে সেটা এর মধ্যে থাকবে, উপরন্তু এখানে বেশি থাকতেও পারে নাও থাকতে পারে। বোঝা গেল কি না? বেশি থাকতেও পারে নাও থাকতে পারে। বোঝা গেল? তো এইখান থেকে একটা কনক্লুশন বেরোয়, যদি এই সেটের মধ্যে যতগুলো পদ আছে এই সেটের মধ্যেও ততগুলো পদ হয়ে যায়, তার মানে কি দুটো সমান সেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো সমান সেট হয়ে যাচ্ছে। তাহলে দুটো যদি এইটা আর এইটা যদি দুটো সমান সেট হয়ে যায়, এখান থেকে দেখো একটা কনক্লুশন বেরোয় এইরকম। এই যে এক নাম্বার কনক্লুশন কি বেরোয়, এই যে 2 নাম্বার কনক্লুশনটা আমি আগে বলিনি, প্রত্যেক সেট তার নিজের উপসেট বা নিজেই নিজের সাবসেট। আমি কি বলতে গেছিলাম, এ একটা আর বি একটা, এ সেটের মধ্যে যতগুলো পদ বি সেটের মধ্যে সেম সংখ্যক পদ রয়েছে, তার মানে এটাকে আমি এ দিয়ে তো ডিনোট করতে পারি। তাহলে আমি বলতে পারি যে এ ইজ দ্য সাবসেট অফ এ। তাহলে কনক্লুশনটা কি বের হলো, এভরি সেট ইজ আ সাবসেট অফ ইটস ওন, অর্থাৎ প্রত্যেক সেট নিজেই নিজের সাবসেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস আমাদের এখান থেকে কনক্লুশন বেরোচ্ছে যে নাল সেট ইজ আ সাবসেট অফ এভরি সেট। ঠিক আছে, নাল সেট ইজ আ সাবসেট অফ এভরি সেট, অর্থাৎ ফাই সেট বা শূন্য সেট যে কোনো সেটের উপসেট। ফাই সেট বা শূন্য সেট হয়ে যাচ্ছে যে কোনো সেটের উপসেট। বোঝা গেল কি না? এই এবার আবার চলে আসো, তাহলে সাবসেট বোঝা হয়ে গেল, সাবসেট আমাদের বোঝা হলো ঠিকঠাক করে। এরপরে চলে আসো ইকুয়াল সেট। তাহলে এই যে এ আর বি, যদি এ সেটেও যা যা পদ আছে, যতগুলো পদ আছে, বি সেটের মধ্যেও সেম সেম পদ ততগুলো যদি থাকে, তাহলে বলা যায় কি, তাহলে বলা যায় কি এ অ্যান্ড বি আর ইকুয়াল। ঠিক আছে, এ আর বি সমান। বোঝা গেল? এই যে সাবসেটের মধ্যে এরকম চিহ্ন মানে এটা মানে ইকুয়াল, সেই যেমন এইরকম দিতাম না, লেস ইকুয়াল টু মানে এ লেস ইকুয়াল টু বি, মানে এ এর মান বি এর থেকে ছোট হতে পারে বা সমান হতে পারে। ঠিক তেমনই এইখানে এরকম সাবসেটের মধ্যে এরকম চিহ্ন দেওয়া মানে এই এ ইজ দ্য সাবসেট অফ বি, অর্থাৎ এর মানটা বি এর থেকে ছোটও হতে পারে, মানে এর পদ সংখ্যা বি এর থেকে কমও হতে পারে বা সমানও হতে পারে। ঠিক আছে, এই হলো ইকুয়াল। তাহলে ইকুয়াল সেটটা কি হয়ে গেল, ইকুয়াল সেট মানে দুটো সেটে সমান সংখ্যক পদ রয়েছে বা সমসংখ্যক ইকুয়াল পদ রয়েছে। ঠিক আছে, 6 নম্বর আমাদের থিওরিতে চলে আসো, প্রপার সাবসেট এন্ড সুপারসেট। প্রপার সাবসেট এন্ড সুপারসেট। প্রপার সাবসেটের বাংলা হচ্ছে যথার্থ উপসেট, সুপারসেট মানে হচ্ছে অধিসেট। ঠিক আছে, বিষয়টা কি, ধরো এ একটা সেট রয়েছে আর বি একটা সেট রয়েছে। ঠিক আছে, এ একটা সেট রয়েছে আর বি একটা সেট রয়েছে। এবার বলা হচ্ছে যে এ সেটে যতগুলো পদ রয়েছে সেই সংখ্যক পদ তো বি সেটে আছেই, উপরন্তু বি সেটে আরো এক্সট্রা পদ থাকতে হবে। ঠিক আছে, এ সেটে যতগুলো পদ আছে তার প্রত্যেকটা বি সেটে আছে, উপরন্তু বি সেটে অন্তত একটি, তার বেশিও থাকতে পারে, অন্তত একটি পদ বেশি থাকতে হবে। তাহলে বলা হবে এ ইজ দ্য প্রপার সাবসেট, এ ইজ দ্য প্রপার সাবসেট অফ বি। ঠিক আছে, এ হলো বি এর যথার্থ উপসেট। ঠিক আছে, যথার্থ উপসেট। ঠিক আছে, এ হলো বি এর যথার্থ উপসেট। যথার্থ উপসেট মানে কি, এ সেটের পদগুলো বি সেটে রয়েছে, উপরন্তু বি সেটে বেশি রয়েছে, অর্থাৎ যথার্থ উপসেট যে হবে তার ক্ষেত্রে পদ সংখ্যা কম হবে। বোঝা গেল? যথার্থ উপসেট যে হবে তার ক্ষেত্রে পদ সংখ্যা কম হবে। ঠিক আছে, এইরকম ভাবেও লেখা যায়। দেখো আমি কিন্তু এটাকে এইভাবেও ঘুরিয়ে লিখতে পারি। ঠিক আছে, প্রপার সাবসেট মানে এর ছোট বি বড়, এই চিহ্নটা ভালো করে বুঝে নিও, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, আর যে বড় হবে তাকে বলা হবে সুপারসেট বা অধিসেট। তার এখানে সুপারসেট কোনটা, বি ইজ দ্য সুপারসেট অফ এ। ঠিক আছে, বি ইজ দ্য সুপারসেট অফ এ, মানে বি হয়ে গেল এ এর সুপারসেট, এ এর সুপারসেট বা কি বলে অধিসেট হচ্ছে কে, বি হয়ে যাচ্ছে। তাহলে এ হয়ে যাচ্ছে, যে ছোট সে হচ্ছে প্রপার, আর যে বড় সে হচ্ছে অধিসেট। ঠিক আছে, বোঝা গেল কিনা? চলো এরপরে আমাদের চলে আসে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ঠিক আছে, বলা হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট কি, এটাকে সাধারণত ইউ দ্বারা, ক্যাপিটাল ইউ দ্বারা বা ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ক্যাপিটাল ইউ দ্বারা বা ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করা হয়। এইটা বিষয়টা কি, ধরো ইউ আমি একটা পদ নিয়ে নিলাম এইরকম 1 থেকে শুরু করে, এর মধ্যে একটা পদ আছে x, such that x belongs to n and
1 থেকে x এর মান বড় থেকে 100-র মধ্যে আছে। এবার আমি কতগুলো সেট তৈরি করছি দেখে নাও। এখান থেকে ধরো 1 2 3 আমি তৈরি করলাম, এখান থেকে ধরো আমি তৈরি করলাম x সাজ দ্যাট, বা হচ্ছে গিয়ে b, এখান থেকে ধরো b আছে একটা b সাজ দ্যাট b বিলংস টু n অ্যান্ড 50 থেকে b থেকে 100-র মধ্যে। তাহলে এই যে জিনিসগুলো তৈরি করছি সেটা হচ্ছে এদের থেকে নিয়ে, এই ইউ এর মধ্যে থেকে নিয়ে এগুলো তৈরি করছি। তাহলে এদের সাপেক্ষে এইটা হয়ে গেল কি ইউনিভার্সাল। আমি যদি তোমাকে বাস্তব উদাহরণ দিই, তাহলে পশ্চিমবঙ্গের সাপেক্ষে ভারতবর্ষ হচ্ছে ইউনিভার্সাল, ভারতবর্ষের সাপেক্ষে এশিয়া মহাদেশটা হয়ে গেল ইউনিভার্সাল, এশিয়া মহাদেশের সাপেক্ষে গোটা পৃথিবীটা হয়ে গেল ইউনিভার্সাল। বোঝা গেল কিনা? সার্বিক মানে যার আন্ডারে সবাই পড়ছে, সেই যেটার আন্ডারে সবাই পড়ছে, তো এইটাকে বলা হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল। ওকে, চলো এরপর আমাদের আছে পাওয়ার সেট বা সূচক সেট। ঠিক আছে, পাওয়ার সেট বা সূচক সেট বিষয়টা কি? পাওয়ার সেট বা সূচক সেটটা কিরকম দেখো, কোনো একটা সেট যদি এ হয়, এ সেটে ধরো 3টে পদ আছে, আমি 2 3 আর 4 বললাম, 3টে পদ জাস্ট আমি ইচ্ছা মতো তুলে নিলাম। এই সেটের পাওয়ার সেট কি হবে? সেটাকে পি অফ এ দ্বারা ডিনোট করা হবে। ঠিক আছে, বলা হচ্ছে যে এই সেটের যতগুলো উপসেট হবে, হ্যাঁ, এই সেটের থেকে যতগুলো উপসেট বেরোবে, সেই উপসেটগুলোকে নিয়ে যদি আরেকটা সেট তৈরি করা হয়, সেইটাকে বলবে এই সেটের পাওয়ার সেট। ঠিক আছে, আমি আবার বলছি, আগে বলি কোনো একটা সেটের উপসেট সংখ্যা কি করে নির্ণয় করে, উপসেট সংখ্যা বা নাম্বার অফ সাবসেট কি করে নির্ণয় করে। ঠিক আছে, উপসেট সংখ্যা বা নাম্বার অফ সাবসেট তোমাকে কি করে নির্ণয় করে। কোন সেটের মধ্যে যদি n খানা পদ থাকে, nটি পদ থাকে, তাহলে সেই সেটের সাবসেট কি হবে? সেই সেটের সাবসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার nt। ঠিক আছে, তাহলে কোন সেট 3টে পদ থাকলে এর সাবসেট কটা হয়ে যাবে বলো? 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টা। কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এর মধ্যে সাবসেট কি করে হয়? একটা একটা করে পদ নিয়ে আগে করো, মানে যত রকমের কম্বিনেশন হয়। ঠিক আছে, যত রকমের কম্বিনেশন হয়, 2 3 হয়ে গেল, 3 4 হয়ে গেল, 2 4 হয়ে গেল। আর আমরা একটু আগে পড়েছি 5 সেট সকল সেটের সাবসেট, আর প্রত্যেকটা সেট নিজের উপসেট, মানে এ পুরোটা চলে আসবে। তাহলে এইখানে পাওয়ার সেট কি হবে? এই যে যতগুলো সাবসেট হলো এদেরকে নিয়ে তৈরি যে সেটটা। ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেকেন্ড ব্র্যাকেট ছাড়া তোমাকে কেটে দেবে, কারণ সেটই ডিনোট হবে না। তাহলে এই যে আগে বলি উপসেট সংখ্যা কি করে আসলো 2 টু দি পাওয়ার n, এখানে 8টা উপসেট খুঁজে পেয়েছো। দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা উপসেট হয়েছে। তাহলে কোনো একটা সেটের যতগুলো উপসেট আছে সেই উপসেটগুলোকে নিয়ে তৈরি যে সেটটা, সেইটাকে বলা হয় ওই সেটের পাওয়ার সেট অ্যান্ড ডিনোটেড বাই পি অফ দিস। বোঝা গেল কি না? এই তাহলে হচ্ছে কোন সেটের পাওয়ার সেট হচ্ছে এই আসছে, তাহলে ওই সেটের মধ্যে যতগুলো উপসেট আছে সেগুলোকে নিয়ে তৈরি সেটটাকে বলে ওই সেটের পাওয়ার সেট। ওকে, চলো এরপরে এই জিনিসগুলো তো আমরা করলামই, এরপরে নোটের মধ্যে দুটো জিনিস আমাদের করে নিতে হবে। সবার প্রথম এই দুটো থিওরি পরীক্ষার জন্য আসে 2 নম্বরের জন্য। ধরো এ সাবসেট অফ বি বলে দিয়েছে অ্যান্ড বি সাবসেট অফ সি বলে দিয়েছে, তাহলে এই দুটো মিলে অবশ্যই ইমপ্লাই করবে এ সাবসেট অফ সি। ঠিক আছে, এ বি এর সাবসেট আবার বি সি এর সাবসেট, তাহলে আমি বলতে পারি যে এ সি এরও সাবসেট হচ্ছে। সেকেন্ড জিনিসটা যেটা, এ যদি সাবসেট অফ বি হয় অ্যান্ড যদি বি ইজ দ্য সাবসেট অফ এ হয়, এই দুটো মিলে অবশ্যই ইমপ্লাই করবে এ ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে, তাহলে কোনো জায়গায় যদি দুটো সেটকে প্রমাণ করতে দেয়, তাহলে আমরা কি করব? প্রত্যেকটা সেট, মানে ধরো এ আর বি সমান প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমি একবার দেখাবো এ ইজ দ্য সাবসেট অফ বি, একবার দেখাবো বি ইজ দ্য সাবসেট অফ এ। তাহলে আমরা দুটো থেকে কি লিখে দিতে পারি? এ ইজ ইকুয়াল টু বি লিখে দিতে পারি। কি বললাম বোঝা গেল? চলো এরপরে আমাদের চলে আসছি নতুন রকম ভাবে বা নতুন একটা সেটেরই একটা নতুন প্রেজেন্টেশন, যেটাকে নাম বলা হয় ভেন ডায়াগ্রাম, বা এর পুরো নাম অয়েলার ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, ভেন ডায়াগ্রামে যেটা বলা হচ্ছে টোটাল সেটটাকে বা টোটাল বিষয়টাকে একটা এইরকম বক্সের মধ্যে কল্পনা করে নেওয়া হয়, ইউনিভার্সাল যাকে নাম দেওয়া হয়, বা ইউ বা এস, মানে ধরে নেওয়া হয় সমস্ত পদ বা যা যা নিয়ে কাজ করছি সবাই এর মধ্যে আছে। ঠিক আছে, এবং এর মধ্যে বিভিন্ন সেটগুলোকে এরকম গোলের মধ্যে কল্পনা করা হয়। ধরো এ একটা সেট নিলাম, বি আর একটা সেট নিলাম, এই যা যা আসছে এরা সব কিসের মধ্যে আসছে? এই ইউনিভার্সালের মধ্যে চলে আসছে। ঠিক আছে, ইউনিভার্সালের মধ্যে চলে আসছে।
ঠিক আছে, তো এই যে পদ্ধতিটা এটার নাম হচ্ছে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। তো এই ভেন চিত্রকে কাজে লাগিয়ে আমরা বেশ কিছু সেটের উপস্থাপনা দেখবো এবার। সবার প্রথম দেখে নাও সেট অপারেশন বা সেটের বিভিন্ন প্রক্রিয়া সমূহ। এক নম্বরে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন অফ টু সেটস, অর্থাৎ দুটি সেটের যোগ। ইউনিয়ন অফ টু সেটস অর্থাৎ দুটি সেটের যোগ। আমি একটুখানি আগে ভেন দিয়ে আঁকি, তারপরে বীজগাণিতিক উপায় দুরকম ভাবে আমি বলে দিচ্ছি। দেখো, তো এইটা আমি ইউনিভার্সাল যদি ধরে নিই, এইখানে কিন্তু এটা ইউনিয়ন নয়, এটা ইউনিভার্সাল। তাহলে একটা সেট আমি ধরে নিলাম এ, আর একটা সেট আমি ধরে নিলাম বি। এ আর বি এইরকম ভাবেই আঁকতে হবে, তার কারণ এ আর বি এর কিছুটা কমন পার্ট আমাদের দেখিয়ে দিতে হবে এখান থেকে। ঠিক আছে, এইটুকুনি পড়ছে হচ্ছে এ আর বি এর কমন পার্ট। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বি এইরকম ভাবে প্রকাশ করা হয়। এ ইউনিয়ন বি কে এ ইউনিয়ন বি, মানেটা কি আসছে, এর মধ্যে একটা পদ ধরো এক্স, সাচ দ্যাট এক্সটা এতে আছে অথবা এক্সটা বিতে আছে। বোঝা গেল কি না? তাহলে ইউনিয়ন কথার অর্থ কি আসছে, অথবা। মানে ইউনিয়ন কথার অর্থ যোগ, দুটি সেটের যোগ। অর্থাৎ কোনো একটা পদ এখানে থাকতে পারে, কোনো একটা পদ এখানে থাকতে পারে, বা এদের মাঝখানে থাকতে পারে, যেখানেই থাকুক না কেন সেটাকে বলতে পারি ইউনিয়নের মধ্যে রয়েছে। ধরো তুমি তোমার বাড়ির একটা ঘরের মধ্যে রয়েছে, তাহলে তোমাকে তো আমি বলতেই পারি যে তুমি তোমার বাড়িতে আছো। তাহলে আমি যে কথাগুলো মনে রাখতে বলছি, ইউনিয়ন কথার অর্থ হচ্ছে যোগ, মানে টোটালটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, ইউনিয়ন মানে কোনটুকুনিকে বোঝাচ্ছে, এই টোটালটাকে বোঝাচ্ছে। আমি শেডেড করে দিলাম, টোটালটাকে বোঝাচ্ছে ইউনিয়নের মধ্যে। বোঝা গেল, ইউনিয়ন মানে টোটালটা। তাহলে ইউনিয়ন মানে একটা জিনিস মনে রাখতে হবে টোটালটা, দ্বিতীয় মনে রাখতে হবে ইউনিয়ন মানে আমি কি লিখতে পারি, অথবা লিখতে পারি। মানে এখানেও থাকতে পারে অথবা এখানেও থাকতে পারে অথবা যে কোনো জায়গায় থাকতে পারে, মানে এদের মধ্যে। অর্থাৎ যে কোনো জায়গায় থাকলে আমি কি বলতে পারি, টোটাল বিষয়টার মধ্যে রয়েছে। তাহলে ইউনিয়ন মানে কি হয়ে যাচ্ছে, যোগ। এরপরে চলে আসো দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন অফ টু সেটস। এটাকে আমরা এইভাবে লিখি, এ ইন্টারসেকশন বি। আমি যদি একটুখানি ছবি আঁকি বা ভেন ডায়াগ্রামটা আঁকি, আমি কি করে বলতে পারি, দেখো এই এ হয়ে গেল আর এই হয়ে গেল বি। ঠিক আছে, এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি। তাহলে এ আর বি যদি হয়, এই যে মাঝখানের এই জায়গাটা, এই যে মাঝখানের এই জায়গাটা, এটাকে কি বলা হচ্ছে, এ ইন্টারসেকশন বি বলা হচ্ছে। ঠিক আছে, এই মাঝখানে এই জায়গাটা কি বলা হচ্ছে, এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এ আর বি এর কমন পার্ট। এটাকে টোটালটাকে আমি ইউনিভার্সাল নাম দিয়ে দিই, টোটালটাকে ইউনিভার্সাল নাম দিয়ে দিই। বোঝা গেল কি না? তাহলে এটা হয়ে গেল কি, এ আর বি এর কমন পার্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে, এ আর বি এর ছেদ বা কমন পার্ট। তাহলে কমন পার্ট বিষয়টা কিরকম, তাহলে এইটাকে যদি আমি বীজগাণিতিক উপায় লিখি, তাহলে এর মধ্যে একটা পদ ধরো এক্স, সাচ দ্যাট এক্সটা এর মধ্যেও থাকতে হবে, এবং এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এক্সটা বি এর মধ্যেও থাকতে হবে। কারণ দেখো একদম কমন পার্টে রয়েছে না, এই জায়গায় যে পদগুলো রয়েছে সেটা কি এতেও আছে আবার বিতেও আছে, ঠিক কি না? তাহলে দুটো সেটের ছেদ বলতে গেলে আমরা কি করতে পারি, দুটো সেটের ছেদ বলতে গেলে আমরা কি করতে পারি, যে দুটোর কমন পার্টে রয়েছে। তার মানে আমি এইটুকুনি বলে দিতে পারি, বা এইটুকুনি মনে রাখতে হবে, ইন্টারসেকশন মানে কিন্তু এবং চিহ্ন। বোঝা গেল, যেমন ইউনিয়ন মানে অথবা চিহ্ন, তেমন ইন্টারসেকশন মানে এবং চিহ্ন। ওকে, দুটি সেটের অন্তর বা বিয়োগফল বা ডিফারেন্স বিটুইন টু সেটস। তাহলে যেটাকে কিভাবে লেখা হবে, এ মাইনাস বি দ্বারা নিশ্চয়ই লেখা হবে। আমি সেটের মাধ্যমে যদি লিখি এ মাইনাস বি, দুরকম ভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এইখানটা কি হয়ে গেল, একটা সেট ধরো এ, একটা সেট ধরো বি, একটা সেট ধরো এ, একটা সেট বি, টোটালটা ইউনিভার্সাল। তাহলে এ মাইনাস বি মানে কি, এতে আছে কিন্তু বিতে নেই। বোঝা গেল, বা এতে আছে এবং বিতে নেই। তাহলে আমি এরকম লিখতে পারি, এক্স such that x belongs to a and x belongs to b। বোঝা গেল কি বললাম? তার মানে এটা এতে আছে কিন্তু বিতে নেই। সরি, এই জায়গাটা এরকম হবে, এতে আছে কিন্তু বিতে নেই, বা এতে আছে এবং বিতে নেই। তাহলে আমি এখান থেকে কিভাবে দেখাতে পারি, এইটুকুনি জায়গা দেখো চলে আসছে, তাই না? এইটুকুনি জায়গা চলে আসছে। এইটুকুনি কি এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই। অর্থাৎ এ মাইনাস বি মানে প্রথমটার মধ্যে আছে কিন্তু দ্বিতীয়টার মধ্যে নেই। এই হচ্ছে অন্তর। ঠিক আছে, এরপরে চলে আসো ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট। ডিসজয়েন্ট বা বিচ্ছেদ বিষয়টা কি, ডিসজয়েন্ট বা বিচ্ছেদ বিষয়টা কি, এইরকম বিষয়। একটা হচ্ছে এই যে দুটো বিষয়, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। ঠিক আছে, এ আর বি দুটো সেট। ঠিক আছে, এ আর বি দুটো সেট। তো এইখান থেকে আমাদের কি করতে পারি, টোটালটা আমাদের ইউনিভার্সাল করতে পারি। তাহলে এ আর বি এদের মধ্যে যদি এইগুলোর মধ্যে সমস্তটার মধ্যে যে কমন পার্ট আছে না, তো এইটার মধ্যে যদি কোনো কমন পার্ট না থাকে, যদি কোনো কমন পার্ট না থাকে, তো এখান থেকে আমাদের কি বলবো, এই দুটো ডিসজয়েন্ট বা বিচ্ছেদ। দেখো কোনো মিল নেই কারোর মধ্যে। ঠিক আছে, এ আর বি বিচ্ছেদ বলে দেবো। বোঝা গেল, ডিসজয়েন্ট বা বিচ্ছেদ। এরপরে কমপ্লিমেন্ট অফ এ সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট বা পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট বা পূরক সেট। এটাকে সাধারণত এই যে এ কমপ্লিমেন্ট মাথায় এরকম সি বা মাথায় ড্যাশ বা মাথায় বার এইভাবে প্রকাশ করা হয় কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কি, আমি ভেন ডায়াগ্রাম দিয়ে বলি, ভেন ডায়াগ্রাম দিয়ে যদি বলি, তাহলে এ যদি একটা সেট হয়, টোটালটা যদি ইউনিভার্সাল হয়,
তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি এ বাদে বাকি জায়গাটা, বোঝা গেল, এ বাদে বাকি জায়গাটা, ঠিক আছে। তাহলে এ বাদে বাকি জায়গা কিসে রয়েছে, এ কমপ্লিমেন্টে রয়েছে। মানে কোনো কিছুর কমপ্লিমেন্টে থাকা মানে সেই সেটের মধ্যে নেই, ব্যাস। কোনো কিছুর কমপ্লিমেন্ট, কোনো কিছুর কমপ্লিমেন্ট, যদি ধরো কেউ বলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে কি এ ইউনিয়ন বি এর মধ্যে নেই, সেটা বাদে ইউনিভার্সালের অন্য জায়গায় আছে, তাহলে কোনো কিছুর কমপ্লিমেন্ট মানে সেখানে নেই। ওকে, এরপরে চলে আসে বেশ কিছু সূত্র। এই সূত্রগুলো দেখার আগে দুটো সূত্র আমাদের মেনলি যেটা জেনে নিতে হবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি, এদের প্রমাণগুলো কিন্তু পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট, সেটা সিবিএসসি বা WBCHSC যাই সিলেবাসে হোক না কেন। এন অফ এ ইউনিয়ন বি অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি হয়, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, এই এক নাম্বার ফর্মুলা। আর দ্বিতীয় ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এর ফর্মুলাটা কি হয়ে যায়, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস দুটো দুটো করে ইন্টারসেকশন, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ, লাস্টে এদের সবগুলোর ইন্টারসেকশনের যোগ, বোঝা গেল। তো এই সূত্র দুটো আমাদের মুখস্থ করে রাখতে হবে, কারণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য কিন্তু এই সূত্র অবশ্যই দরকার, ঠিক আছে। এরপরে বেশ কিছু ফর্মুলা আমরা দেখে নেব। প্রথমটা আইডেম্পোটেন্ট ল বা বর্গৈকর সমসূত্র, অর্থাৎ দুটো একই সেটের ইউনিয়ন করলে সেই সেটটাই আসে, একই রকম ভাবে দুটো একই সেটের ইন্টারসেকশন করলে আবার সেই সেটটাই আসে। এরপরে দেখে নাও বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল, বিষয়টা কিরকম, এ ইউনিয়ন বি লেখাও যা, বি ইউনিয়ন এ লেখাও তাই, ঠিক আছে। সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকাল টু এ ইউনিয়ন বি, মানে এই দুটোকে আগে ইউনিয়ন করে সি এর সঙ্গে সমান। একই রকম ভাবে বন্টন সূত্র দেখো, এইরকম ভাবে বন্টন হয়ে যাচ্ছে, এর সঙ্গে একবার বি নিয়েছে, এর সঙ্গে একবার সি নিয়েছে, ঠিক আছে। ডি মর্গানস ল খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, এদের প্রমাণও আসে এবং এই দিয়ে অঙ্কও আসে। এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট ইজ ইকাল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, মানে ইউনিয়ন থাকলে সেখানে ইন্টারসেকশন হয়ে যায়, ইন্টারসেকশন থাকলে সেখানে ইউনিয়ন হয়ে যায়। অভেদ সূত্র, পূরক সূত্র একবার করে তোমরা দেখে নাও, দেখে নিলেই হয়ে যাবে। ওকে, এরপর আমরা দেখব ডুয়ালিটি বা দ্বিত্বনীতি, অর্থাৎ আমরা চ্যাপ্টারের লাস্টের দিকে প্রায় চলে এসেছি। ডুয়ালিটি বা দ্বিত্বনীতি কিছুই না, যদি কোনো জায়গায় কোনো সূত্রের মধ্যে ইউনিয়ন থাকে এই কি বলে ইউনিভার্সাল থাকে, সেখানে আমরা এর ডুয়াল আমরা কি লিখে দেবো, ফাই লিখে দেবো। একই রকম ভাবে যদি ফাই থাকে তাহলে আমরা ইউনিভার্সাল লিখে দেবো, এক নাম্বার। দ্বিতীয় যেটা বলা হচ্ছে যদি ইউনিয়ন থাকে তাহলে আমরা ইন্টারসেকশন দিয়ে দেবো, একই রকম ভাবে ইন্টারসেকশন দিলে ইউনিয়ন দিয়ে দেবো, ব্যাস। একটা এক্সাম্পল দেখে নি, একটা এক্সাম্পল যে কোনো একটা সূত্র তুলে নি, ধরো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, একটা সূত্র নিয়ে নিলাম। এর ডুয়ালিটি বা এর ডুয়াল কিরকম দাঁড়াবে, এর ডুয়াল আমাদের কিরকম দাঁড়ায়, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে সমস্ত ইউনিয়নগুলোর জায়গায় জাস্ট ইন্টারসেকশন, এটা একটা সহজ দিলাম। যাই হোক না কেন এর বাইরে আর কিছু হবে না, মানে যদি কোনো জায়গায় কোনো সূত্রের মধ্যে ইউনিভার্সাল থাকে সেখান থেকে আমরা কি লিখে দেবো বলো, সেখান থেকে আমরা লিখে দেবো ফাই, আর ফাই থাকলে আমরা কি লিখে দেবো ইউনিভার্সাল। একই রকম ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন। তো এই হয়ে গেল আমাদের ডুয়ালিটি বা দ্বিত্বনীতি। ওকে, তো এই মোরাললেস কনসেপ্ট, টোটাল যে কনসেপ্টগুলো বললাম তাকে এই সূত্রগুলোকে তোমাদের মুখস্থ করতে হবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। টোটাল চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট, ঠিক আছে, টোটাল চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট ক্লাস 11 এটা সিবিএসসি বা WBCHSC যাই বলো না কেন সবার জন্য কিন্তু এটাই বেসিক কনসেপ্ট, এবং JEE বা WBJEE যাই বলো না কেন, ঠিক আছে। তো এগুলোর জন্য একদম বেসিক কনসেপ্ট হচ্ছে এটাই। তো তোমরা এগুলোকে নোট ডাউন করে নাও, বা যে কোনো বই থেকে তোমরা পেয়ে যাবে, সেটা NCERTর যে কোনো বুক হতে পারে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো বুক হতে পারে, যাই হোক না কেন সবার জায়গা থেকে পেয়ে যাবে। মেন দরকার এই জিনিসগুলোকে বোঝা। তো পুরো বিষয়টা আমি বুঝিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, এটা দুটো চলে এসছে, অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কমেন্ট অবশ্যই করতে হবে যে তোমাদের কি কি কোয়ারিজ আছে ক্লাস 11 সংক্রান্ত, কারণ এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জব ওরিয়েন্টেড চ্যানেল, ঠিক আছে। গভর্নমেন্ট জব যে কোনো রকম গভর্নমেন্ট জবের প্রিপারেশন করানো হয় মূলত ম্যাথামেটিক্স এবং রিজনিং এর। তো ক্লাস 11 এইগুলো যাদের রিকোয়ারমেন্ট ছিল তাদের জন্য আমি ভিডিওটা বানিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তার সঙ্গে সঙ্গে আমাদের নিচে প্লেলিস্টে বা
ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ খুব ভালো করে পড়াশোনা করো এবং আবার দেখা হবে। চলো।